ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिथिनाय नमो आचार्यपदाय नित्याय कृपापदाय गौरपताकामताय नमो नमः। नमः ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिथिनाय नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। सर्वरूपम अपने पूर्ण হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভুপাদের আবাসস্থলটি ছিল প্রায় 12 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া একটি কুঁড়েঘর। সেটিকে বিভক্ত করেছিল একটি চাটাইয়ের দেওয়াল, যার এক পাশে প্রভুপাদ থাকতেন এবং অন্য পাশে তার সেবক থাকতেন। তার সামনে ছিল একটি ছোট্ট বারান্দা এবং পিছনে একটি ফুলের বাগান। প্রভুপাদ মাঝে মাঝে সেখানে গিয়ে বসতেন এবং তার সেবক সেখানে তার গায়ে তেল মালিশ করত। পিছনে ছিল একটি টিউবওয়েল, যেখানে প্রভুপাদ স্নান করতেন এবং আরো দূরে ছিল একটি অতিথিশালা। প্রভুপাদের থাকার জন্য আরো ভালো বন্দোবস্ত না করতে পারায় ভক্তরা তার কাছে গিয়ে আক্ষেপ করেছিল। তিনি বলেছিলেন যে স্বাভাবিক সরলতা তিনি পছন্দ করেন। তিনি বলেছিলেন, তোমরা যদি আমার জন্য সবচাইতে বড় প্রাসাদও তৈরি করো, তাহলেও আমি এখানে থাকাই পছন্দ করব। ছিল প্রভুপাদ যখন মায়াপুরে এই সরল পরিবেশে বাস করেছিলেন, তখন তিনি তার এক বিরাট ভবিষ্যৎ প্রকল্পের কথা বলেন। শ্রী শ্রী রাধা মাধবের শ্রী বিগ্রহ যদিও একটি তাঁবুতে প্রতিষ্ঠিত ছিলেন, তিনি এক মর্মর প্রাসাদের কথা বলেছিলেন। তিনি অতিথি এবং ভক্তদের থাকবার অতি উত্তম ব্যবস্থার কথা বলেছিলেন, যদিও তখন প্রায় বলতে গেলে কোনো সুবন্দোবস্তই ছিল না। তার কুঁড়ের ঘরে অত্যন্ত সরল এবং সুখী জীবনযাপন করে তিনি সমবেত শিষ্যদের তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছিলেন। তার অনুরোধে ভক্তরা প্রথম যে বড় বাড়িটি হবে তার ক্ষুদ্র মডেল তৈরি করেছিল এবং সেই সঙ্গে টেম্পল অব হামেন আন্ডারস্ট্যান্ডিং, মানব জীবনের উদ্দেশ্য উপলব্ধির মন্দির এর নকশাও তৈরি করেছিল। তিনি বলেছিলেন যে বনাশ্রম সমাজ ব্যবস্থার 4টি বর্ণের মানুষদের জন্য 4টি পৃথক এলাকা সম্মানিত মায়াপুর নগরী তিনি গড়ে তুলতে চান। 5 দিন ব্যাপী গৌর পূর্ণিমা ও উৎসবের অনুষ্ঠানগুলি ছিল 24 ঘন্টা কীর্তন। ভক্তদের এক একটি দল 2 ঘন্টা ধরে কীর্তন করত। প্রতিদিন ভক্তরা সংঘবদ্ধভাবে শোভাযাত্রা সহকারে কীর্তন করতে করতে নবদ্বীপের বিভিন্ন পবিত্র স্থান দর্শন করতে যেত। সেই নিম গাছ যার নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, শ্রীবাস ঠাকুরের অঙ্গন, সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্ত সহ অমৃতময় কীর্তন করতেন। ফুল ভাঙ্গার ডাঙ্গা, সেখানে চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন বন্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে ভক্তিবিনোদ ঠাকুর প্রায়ই তার বাড়ির সামনে দাঁড়িয়ে জলঙ্গির অপর পারে সেই স্থানটির দিকে তাকিয়ে থাকতেন, যেখানে এখন শ্রীল প্রভুপাদ তার আশ্রম প্রতিষ্ঠা করেছে। সারাদিন ধরে, বিশেষ করে সন্ধ্যাবেলায়, ভক্তরা মণ্ডপের মঞ্চটিতে সমবেত হতো, আর রাধা মাধবের শ্রী বিগ্রহ তখন মঞ্চের মাঝখানে কলার খোলা রঙিন রাংতা আর ফুলমালায় শোভিত একটি সিংহাসনে প্রতিষ্ঠিত ছিল। প্রভুপাদ তার শিষ্যদের দিয়ে অধিকাংশ ভাষণ দেওয়াচ্ছিলেন, আর অচ্যুতানন্দ স্বামীর বাংলা ভাষণ ছিল মুখ্য আকর্ষণ। অগণিত মানুষ সেখানে আসছিল এবং ভক্তরা তাদের প্রায় বাংলা, ইংরেজি এবং হিন্দি ব্যাক টু গড হেড ম্যাগাজিন বিতরণ করেছিল। সন্ধ্যাবেলায় ছায়াচিত্র অথবা চলচ্চিত্র দেখানো হতো। তার ঘরের জানলা দিয়ে প্রভুপাদ দেখলেন যে শত শত মানুষ সারিবদ্ধভাবে মাটিতে বসে শালপাতার খিচুড়ি প্রসাদ পাচ্ছে। সেই দৃশ্য তাকে বিশেষভাবে আনন্দ দান করত। প্রভুপাদ তার শিষ্যদের বলেছিলেন, সবসময় প্রসাদ বিতরণ করে যাও, এই প্রসাদ বিতরণ চিরকাল চালিয়ে যাও।
সেখানে কোনো বাড়ি না থাকলেও মায়াপুরে শ্রী প্রভুপাদের প্রচার ছিল অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ। অত্যন্ত সরল পরিবেশে তার বিদেশি শিষ্যরাই ছিল মায়াপুরের গৌর পূর্ণিমার সবচেয়ে বড় আকর্ষণ। প্রভুপাদের মণ্ডপ অনুষ্ঠানে ছিল সবচাইতে বৈশিষ্ট্যপূর্ণ সূচক অনুষ্ঠান এবং সমস্ত দর্শকেরা প্রায়ই সেখানে সমবেত হচ্ছিল। শিল প্রভুপাদ বলেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রচার। গৌর পূর্ণিমার উৎসবের সময় ছাড়া খুব কম লোক ওই মায়াপুর দর্শন করতে আসে। শিল প্রভুপাদ জিজ্ঞাসা করেছিলেন কোনটি বেশি গুরুত্বপূর্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান না তার কর্ম? তারপর তিনি বলেছিলেন তার জন্মের থেকে তার কর্ম অধিক গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কর্ম ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং মানুষকে কৃষ্ণ প্রেম দান করা, সুতরাং সেটি করাই মায়াপুরের ভক্তদের কর্তব্য। গৌর পূর্ণিমার দিন বৃষ্টি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রভুপাদের শিষ্য এবং শত শত দর্শনার্থীর সঙ্গে প্রভুপাদের 10 জন সন্ন্যাসী গুরুব্রাতাও অংশগ্রহণ করেছিলেন। ছিল প্রভুপাদ গভীর প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ ভাবে তাদের সংবর্ধনা করেন এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মুখ্য কেন্দ্র প্রতিষ্ঠা উপলক্ষে তারা যে একত্রে সমবেত হতে পেরেছেন সেই জন্য তিনি কৃতার্থ বোধ করেছিলেন। যজ্ঞবেদীর পাশে একটি আসনে বসেছিল প্রভুপাদ 6 জন বাঙালি ভক্তকে দীক্ষাদান করেন এবং একজন যুবক আমেরিকান শিষ্যকে সন্ন্যাস দান করেন। তারপর পাশ্চাত্যে শ্রীল প্রভুপাদের শ্রীল প্রভুপাদের কার্যকলাপের প্রশংসা করে তার গুরু বা তারা ভাষণ দেন। অবশেষে তারা সকলে 5 ফুট চওড়া এবং 15 ফুট গভীর গর্তটির পাশে সমবেত হন। শাস্ত্রীয় বিধি অনুসারে সেখানে স্থাপন করার জন্য কতগুলি জিনিস সংগ্রহ করা হয়েছিল। 5 রকমের ফুল, 5 রকমের শস্য, 5 রকমের পত্র, 5 রকমের ধাতু, 5 রকমের অমৃত, 5 রকমের রং, 5 রকমের ফল এবং 5 রকমের রত্ন। প্রভুপাদের গুরুভ্রাতা ছিল পুরী মহারাজ একটি মই বেয়ে গর্তের ভেতরে প্রবেশ করে ইটের বেদির উপর একটি মঙ্গল ঘট স্থাপন করেন। তারপর ছিল প্রভুপাদ পান্নার চক্ষু সম্বন্ধিত অনন্ত নাগের একটি সোনার মূর্তি একটি বাস্কে করে নিয়ে গর্তে প্রবেশ করেন। সকালবেলা তার কুটিরে প্রভুপাদ তার কয়েকজন শিষ্যকে সেই মূর্তিটি দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন ইনি হচ্ছেন শ্রী অনন্ত শেষ, তার যার শয্যায় শ্রী বিষ্ণু শায়িত থাকেন। তিনি তার মস্তকে মন্দিরটি ধারণ করবেন। প্রভুপাদ এখন সেই অনন্ত শেষকে ইটের বেদির উপর প্রতিষ্ঠিত করে মই দিয়ে উঠে এলেন। তারপর ছিল প্রভুপাদের আনন্দোচ্ছল আহ্বানে সকলে ফুল এবং টাকা সেই গর্তে অর্পণ করলেন এবং তারপর মাটি দেওয়া হলো। 5 দিন ব্যাপী অনুষ্ঠানের পর ছিল প্রভুপাদ মায়াপুর থেকে বৃন্দাবনে গেলেন, যেখানে তিনি আর একটি ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন। মায়াপুর জমির তখনও কোনো রকম উন্নয়ন হয়নি এবং ছিল প্রভুপাদ ভারতে তার শিষ্যদের কাছে আবেদন করেছিলেন সেই জন্য অর্থ সংগ্রহ করতে। মায়াপুরে আমরা এক বিরাট পরিকল্পনা নিয়েছি এবং তোমরা যদি মিলিতভাবে সেই পরিকল্পনা রূপদান করতে পারো তাহলে 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 তা হবে বিশ্বের বিস্ময়। এটি হবে পারমার্থিক জীবন সম্বন্ধে শিক্ষাদানের সারা বিশ্বের মুখ্য কেন্দ্র। সারা পৃথিবীর শিক্ষার্থীরা এখানে আসবে এবং আমরা মূর্খ দার্শনিকদের নাস্তিকতাবাদ এবং সাম্যবাদ সংশোধন করে যথার্থ পরমার্থবাদ প্রতিষ্ঠা করব। এই মহৎ কর্তব্য সম্পাদনের দায়িত্ব আমাদের গ্রহণ করতেই হবে। এক মুহূর্তের জন্য যেন আমরা ইসকনের চিন্তা সম্বন্ধে বিস্মিত না হই। এটি হচ্ছে তোমাদের সকলের কাছে আমার অনুরোধ। রমন রীতির জমিটি ওকে, হস্তান্তর ওকে, করার ওকে। জন্য হরে কৃষ্ণ। তো আমরা যেটা দেখলাম প্রভুপাদের মায়াপুরে প্রভুপাদের ভজন কুটির, যেটা আমরা এখনো দেখতে পাই, এখনো আছে প্রভুপাদের সে ভজন কুটির। প্রভুপাদ কি বললাম, অট্টালিকা তৈরির থেকে আমি এখানেই খুব ভালো আছি। আর মায়াপুরের প্রচার প্রভুপাদ কিভাবে যে এগিয়ে নিয়েছে দেখুন, ভক্তদেরকে প্রসাদ খাইয়ে প্লাস মন্দির করে বানাবে, তার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করছে, ভিত্তি পূজা যা করবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রভুপাদ কিভাবে ভক্তদেরকে উৎসাহ প্রদান করছেন প্রচারের জন্য। ওকে।
অসীম প্রভু। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু, প্রণাম। করবো প্রভু? হ্যাঁ, শুরু করুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। রমন রীতির জমিটি হস্তান্তর করার জন্য শ্রীল প্রভুপাদ এবং শ্রীযুক্ত সারব মথুরাই ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন। উকিলদের উপস্থিতিতে তারা রীতিনীতিগুলো সম্পন্ন করেছিলেন। শ্রীল প্রভুপাদ অনুভব করেছিলেন বৃন্দাবনে তিনি যে এই সুন্দর জমিটি পেয়েছেন তা শ্রীকৃষ্ণের কৃপা, এবং আমেরিকায় তার জিবিসি সেক্রেটারিদের কাছে তিনি লিখেছিলেন এই নতুন প্রকল্পটিতে সাহায্য করার জন্য যতজন সম্ভব ভক্ত পাঠাতে। তিনি তার উদ্দেশ্য সম্বন্ধে লিখেছিলেন। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীলজিৎ গোস্বামীর হয়ে বৃন্দাবনে পারমাত্মিক জীবনের পুনরুত্থাপন করার জন্য এই অতি অপূর্ব কেন্দ্রটি আমাদের ঘরে তুলতে হবে। শ্রীল প্রভুপাদ তার এক ভারতীয় শিষ্য ফিরোজ অকসাইকে বলেছিলেন, এই অনুষ্ঠানে আমি চাই যে বিরাটভাবে প্রসাদ বিতরণ আয়োজন করা হয় এবং বৃন্দাবনে প্রতিটি মানুষ যেন প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রিত হয়। দুদিন পর শ্রীল প্রভুপাদ রমন রীতিতে বিধিপ্রস্তাব প্রতিষ্ঠার অনুষ্ঠান করেছিলেন এবং তাতে শত শত মানুষ যোগদান করেছিল। আবার তিনি গর্তে প্রবেশ করে ইটের বেদির উপর শ্রী শ্রী অনন্ত দেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি তার মাথার উপর মন্দিরটি ধারণ করবেন। কিন্তু সেই দিন গভীর রাত্রে কয়েকজন গুন্ডা সেই জমিটি আক্রমণ করে। স্থানীয় লোকদের কাছে সাধু বলে খ্যাত জৈনকা বিধবা মহিলা শ্রীযুক্ত শরাফের কাছে অনুরোধ করেছিলেন তাকে সেই জমিটি দেওয়ার জন্য, কিন্তু তাকে তা না দিয়ে শ্রীযুক্ত শরাফ যে জমিটি শ্রীল প্রভুপাদকে দিয়েছেন সেজন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহিলাটি রাত্রিবেলা গুন্ডাদের পাঠিয়েছিলেন সেই ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলতে এবং পুজো উপকরণে পাত্রটি সেই স্থানটিতে অপবিত্র করতে। গুন্ডাগুলি সে গর্তটি খুঁড়ে তাতে আবর্জনা ফেলেছিল এবং জমিটির নতুন মালিকানা ঘোষণা করে সে সাইনবোর্ডটিকে লাগানো হয়েছিল। তারা সেটি চুরি করে নিয়ে গিয়েছিল। রাধা দামোদর মন্দিরে তার ঘরে শ্রীল প্রভুপাদ সেই সংবাদ পান। এই সংবাদে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন এবং তার শিষ্যদের বলেন পুলিশের কাছে গিয়ে সেই জমিটির দলিলপত্র দেখাতে। সেই দিন রাত্রে কয়েকজন পুলিশ সেই জমিটি পাহারা দেয়। ভাড়া করা গুন্ডাগুলি যখন সেখানে আসে তখন পুলিশ তাদের জানায় তারা যদি কোনো গোলমাল করে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। তারপর তারা আর কিছু করেনি। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে ভগবানের ভক্ত হলে অনেক শত্রু লাভ হয়। জমিটি ইস্কনের দখলে আসার পর যত শীঘ্রই সম্ভব মন্দির তৈরি করা প্রভুপাদের যে পরিকল্পনা তার তাৎপর্য এই ঘটনাটির মাধ্যমে বোঝা গিয়েছিল। এখন অন্তত তার এই জমিটির চারপাশে একটি বেড়া দিতে হবে, কয়েকটি ছোট ছোট কুটির বানাতে হবে এবং সেখানে বাস করে মন্দির তৈরির আয়োজন করতে হবে। তেজস শ্রীল প্রভুপাদ বলেছিলেন এটি হবে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির। আমরা সঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমরা সকলে মনে করেছিলাম তা হতে অনেক দেরি। সেই রমন রীতি ছিল অত্যন্ত নির্জন আর সেখানে প্রায় কেউ ছিল না। এই জায়গাটি এতই নির্জন ছিল যে সেখানে বহু ডাকাত বাস করত। আমরা মনে করছিলাম আমরা যদি সেখানে মন্দির প্রতিষ্ঠা করি তাহলে কেউ সেখানে আসবে না, কিন্তু প্রভুপাদ বলেছিলেন শ্রীকৃষ্ণ যেখানে রয়েছেন সেখানে সকলে আসবে। শ্রীল প্রভুপাদের সচিব শ্যামসুন্দর এক গুরুভ্রাতাকে সদ্যপ্রাপ্ত বৃন্দাবনের জমিটি সম্বন্ধে লিখেছিলেন। সকালবেলায় প্রাতরাশের পূর্বে শ্রীল প্রভুপাদ 4800 বর্গগজ সমন্বিত রমন রীতির সেই জমিটি পর্যবেক্ষণ করেন যেখানে শ্রীকৃষ্ণ তার গোপ সখাদের সঙ্গে খেলা করতেন। সেই স্থানটি রাধা দামোদর মন্দির থেকে প্রায় 10 মিনিটের পথ। শ্রীল প্রভুপাদ তার মশারির দড়ি দিয়ে জমিটি মাপেন, দর কষেন, নকশা আঁকেন, দলিলের খসড়া তৈরি করেন এবং তারপর মথুরায় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে হস্তান্তর করেন।
মোহরের ছাপ দিয়ে জমিটির মালিকানা পাকাপাকি করেন। শ্রীল প্রভুপাদ আমাকে বলেছেন তোমাকে অনুরোধ করতে যেন অন্ততপক্ষে 50 জন ভক্ত এক্ষুনি আমেরিকা থেকে ভারতে আসে। ভারতে তখন আমাদের বিরাট কার্যসূচি রয়েছে। মায়াপুরের নিকট প্রকল্প, বৃন্দাবন এবং মুম্বাইয়ে প্রকল্প। জমি পাওয়া গেছে, সমস্ত আয়োজন হয়ে গেছে এবং সবকিছু করেছেন শ্রীল প্রভুপাদ নিজে। কিন্তু এই বিরাট কার্য মুষ্টিময় কয়েকজন ভক্তের দ্বারা সম্পন্ন হতে পারে না। আমাদের সংস্থার এটি হচ্ছে সবচেয়ে বড় প্রকল্প। এই 3টি স্তরের উন্নয়ন করা তখন আমাদের কাছে সবচাইতে বড় প্রকল্প। আর আমি গল্প করে বলতে পারি যে এই 3টি হচ্ছে প্রভুপাদের সবচাইতে প্রিয় প্রকল্প। 1 মাস শ্রীল প্রভুপাদ মুম্বাইতে ছিলেন। তিনি 10 ফেব্রুয়ারি সেখান থেকে চলে গিয়েছিলেন। 50,000 টাকা যথাসময়ে জমা দেওয়া হয়েছিল। প্রথমে জুহুর জমিতে একটি তাঁবু খাটিয়ে কয়েকজন বাস করতে শুরু করে। রাত্রিবেলা ইঁদুর আর মশা ভক্তদের নিদ্রার ব্যাঘাত ঘটাতো। অত্যন্ত অত্যন্ত বেড়ে যাওয়া আগাছাগুলি কাটতে গিয়ে তারা দেখতে পায় সারা জমিতে ইতস্তত ছড়িয়ে রয়েছে খালি মদের বোতল আর ময়লা। নালি থেকে ময়লা উপচে পড়ছে। শ্রীল প্রভুপাদ ছাড়া তাদের মনোবল বজায় রাখার দুষ্কর হয়ে পড়ছিল। কিন্তু তখন ব্রহ্মানন্দ স্বামী, যাকে শ্রীল প্রভুপাদ মুম্বাই প্রকল্পের অধ্যক্ষ রূপে নিয়োগ করেছিলেন, সে কলকাতা থেকে ফিরে আসে। ব্রহ্মানন্দ স্বামীর উৎসাহ ছিল প্রবল এবং সে ভক্তদের নতুন মনোবল জোগাতে থাকে। তাদের সেই জমি পরিষ্কার করে একটি মণ্ডপ খাটাতে হবে। ব্রহ্মানন্দ এর আগে কখনো মণ্ডপ অনুষ্ঠানের আয়োজন করেননি, কিন্তু সে একজন কন্ট্রাক্টরকে দিয়ে ভক্তদের থাকার জন্য কতগুলো চাটাইয়ের বাড়ি তৈরি করে এবং একটি উৎসবের তাঁবু খাটায়। মন্দির তৈরি কাজ শুরু হওয়ার আগেই সেই জমিটি পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলতে হবে। শ্রীযুক্ত সেটি নামক জৈন প্রতিবেশী এবং আজীবন সদস্য সেখানকার আগাছাগুলি কাটবার জন্য কয়েকজন লোক ঠিক করেন এবং মুম্বাইয়ের কয়েকজন আজীবন সদস্য কাজে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। শ্রীযুক্ত এন, তার সহকারী শ্রীযুক্ত মাতারকে পাঠান জমি পরিষ্কার করার জন্য। মজুর ভাড়া করে তাদের কাজের তত্ত্বাবধানে সাহায্য করতে। ভক্তরাও শ্রীল প্রভুপাদের পুরো গমনাগমনের তোড়জোড় করতে থাকে। 1971 সালে শ্রীল প্রভুপাদ মুম্বাইতে শ্রী শ্রী রাধা রাসবিহারী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কয়েকজন ভক্ত একটি ট্যাক্সি করে বিগ্রহগুলোকে ইস্কনের হরে কৃষ্ণ ল্যান্ডে নিয়ে আসে। পূর্বেও তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এবার তাদের আবাসস্থল হচ্ছে একটি তাঁবু। শ্রীল প্রভুপাদ যখন নির্দেশ দিয়েছিলেন যে জমি কেনার অগ্রিম টাকাটা দেওয়া মাত্রই যেন শ্রী রাধা রাসবিহারীকে সেখানে নিয়ে আসা হয়, তখন কয়েকজন ভক্ত তাকে প্রশ্ন করেছিল উপযুক্ত ব্যবস্থা করার আগেই কেন তাদের নিয়ে আসা হবে। মন্দির প্রতিষ্ঠা করা পর্যন্ত তিনি তাদের জন্য অপেক্ষা করা উচিত নয়। শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, জমিতে বিগ্রহ প্রতিষ্ঠা হলে তখন কেউ তাদের সেখান থেকে সরাতে পারবে না। শ্রী শ্রী রাধা রাসবিহারীর উপযুক্ত সেবা পূজা প্রদানে শ্রীল প্রভুপাদের চেয়ে বেশি সচেতন কেউ ছিল না। কিন্তু তিনি যে এইভাবে জোর দিয়েছিলেন তার কারণ ছিল সেই জমিটির উপর পুরোপুরিভাবে অধিকার স্থাপন করা। তিনি বলেছিলেন সেই জমিটির উপর মালিকানা প্রতিষ্ঠা না করতে পারলে কিভাবে তিনি শ্রী শ্রী রাধা রাসবিহারীকে মর্মর মন্দিরে রাজ সিংহাসনে প্রদান করবেন। জুতে শ্রী শ্রী রাধা রাসবিহারী আগমনের অর্থ ছিল ভক্তদের অসুবিধা বৃদ্ধি। তখন তাদের প্রতিদিন সকালে পূজা এবং তাদের ছোট রান্নাঘরে দিনে 6 বার ভোগের বন্দোবস্ত করতে হবে। আর তাছাড়া রাধা রাসবিহারী তাঁবু খুব একটা সুদৃঢ় ছিল না এবং বাতাসে তা আন্দোলিত হতো। কিন্তু ওকে, শ্রীল প্রভুপাদ, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। দেখুন, প্রপাত বৃন্দাবনে যে কৃষ্ণ বলরাম মন্দির জায়গা নিয়েছেন, তখন বলছে ওখানে ডাকাতদের বাস ছিল। কিরকম জায়গা ছিল ভাবুন, কেউ যেত না বলছে দিনের বেলায়। আর এখন দেখুন, ওর আশেপাশে জমিতে দূরের কথা,
10 কিলোমিটারের মধ্যে কোনো জমিই নেই। ভাবতে পারেন কি হয়ে গেছে দেখুন। আর কি বলছে, মুম্বাইতে যে জুহুতে যে মন্দির, কিরকম পরিস্থিতি ছিল, জঙ্গল ছিল বলছে, তার মধ্যে প্রপাত বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছে। যে প্রপাতের যে মানে ভবিষ্যৎ চিন্তা, এটা আমাদেরকে সবচাইতে বেশি আকর্ষণ করে। ভবন তো খালি জায়গার মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছে। আর প্রপাতের কাজ ছিল মানে একদম নিখুঁত কাজ, বিশেষ করে জমি সংক্রান্ত কাজগুলি একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে, ঠিক যেরকম বৃন্দাবনে, মায়াপুরে, মুম্বাইতে জমির কাজ কামরাগুলো প্রপাতের নিট অ্যান্ড ক্লিন, যেন কেউ যে ডিস্টার্ব করতে আসলে যেন তারা যেন কোনো স্থান না পায়। যাই হোক, খুব আকর্ষণীয় বিষয়। ওকে, কি করতে চান? কিন্তু ছিল প্রভুপাদ তাদের সেখানে নিয়ে আসাটা প্রয়োজন মনে করেছিলেন। সেটি ছিল একটি পারমাত্মিক চাতুরী। বুঝতে পারছেন এবার? পারমাত্মিক চাতুরী। কিন্তু শ্রীকৃষ্ণকে যেহেতু এই অসুবিধা স্বীকার করতে হয়েছিল, তাই তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু দয়া করে আপনি এখানে থাকুন, আমি আপনার জন্য একটি অতি সুন্দর মন্দির তৈরি করব। তার মানে প্রভুপাদ বিগ্রহের কাছে ক্ষমা চাইছেন। বুঝতে পারছেন? তো একটা জিনিস দেখুন, সেবার ত্রুটি হচ্ছে বুঝতে পেরে প্রভুপাদ বিগ্রহের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আগে থেকে। শিল প্রভুপাদ যখন বোম্বাইতে ফিরে আসেন, তখন শ্রী শ্রী রাধা রাসবিহারীজি মণ্ডপের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন। উৎসবের লোক সমাগম মুম্বাই শহরের মতো তত বেশি হয়নি। প্রতি রাতে প্রায় 500 জন লোকের সমাগম হতো, কিন্তু শিল প্রভুপাদ সন্তুষ্ট ছিলেন। বুঝতে পারছেন? এই অনুষ্ঠান হচ্ছে তাদের নিজেদের জমিতে, এবং এটি হচ্ছে শুরু। জুহুতে আসার কয়েকদিন পর প্রভুপাদ ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান করেন, যেটি ছিল সেই জমিটির উপর দখল কায়েম করার আরেকটি চাতুরি। কিন্তু সেটি চাতুরি ছিল না, তিনি চেয়েছিলেন যত শীঘ্র সম্ভব একটি মন্দির তৈরি করতে। প্রভুপাদের টেকনিক দেখুন কিরকম। তিনি শ্রী শ্রী রাধা রাসবিহারীকে একটি তাঁবুতে রাখতে চাননি। তিনি চেয়েছিলেন তারা যেন এক মর্মর মন্দিরে রূপার সিংহাসনে প্রতিষ্ঠিত হয়। তাদের দুপাশে থাকবে 2 জন গোপী, ললিতা এবং বিশ্বকার বিগ্রহ, এবং তাদের মন্দিরের মর্মর গম্বুজ হবে 100 ফুটের বেশি উঁচু। প্রতিদিন হাজার হাজার লোক তাদের দর্শন করার জন্য, তাদের প্রসাদ গ্রহণ করার জন্য আসবে। ভবিষ্যৎ প্রপাত পরিকল্পনা করেছে দেখুন, আর এটা এখন বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। একদিন সকালে উৎসবের কার্যকলাপের মাঝে হরেকৃষ্ণ ল্যান্ডের ভক্তরা প্রভুপাদের সাথে যুক্ত হয়েছিলেন। এক সরল অনাড়ম্বর ভিত্তিপ্রস্তর প্রতিষ্ঠা অনুষ্ঠানে তারা একটি গভীর গর্ত খনন করেছিল এবং তা ইট দিয়ে ঘিরেছিল। ছিল প্রভুপাদ সেই গর্তের সিঁড়ি বেয়ে নেমে শ্রী শ্রী অনন্ত দেবের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর এক অতি সাধারণ মঞ্চে বসে একটি কাসর বাজিয়ে কীর্তন করেছিলেন, আর ভক্তরা তখন তার সামনে একে একে এসে সেই গর্তে মাটি ফেলে সেই গর্তকে বোঝাই করেছিল। আর তখন যজ্ঞাগ্নির ধুম উঠেছিল। পূর্ব দিক দিয়ে অস্ট্রেলিয়া, জাপান, হাওয়াই, মার্কিন যুক্তরাষ্ট্র, হয়তো মেক্সিকো এবং ইউরোপ পর্যন্ত ছিল প্রভুপাদ ব্যাপকভাবে পৃথিবী পর্যটনের পরিকল্পনা করেছিলেন। প্রায় 6 মাসের আগে তিনি হয়তো আর ভারতে ফিরে আসবেন না, এবং তিনি চেয়েছিলেন মুম্বাইয়ের কাজ যেন
তার অনুপস্থিতিতে সুষ্ঠুভাবে এগিয়ে চলে। তার প্রস্থানের কয়েকদিন আগে তিনি ব্রহ্মানন্দ স্বামীর কাছে জানতে পেরেছিলেন যে ব্রহ্মানন্দের অনুপস্থিতিতে নাইরোবির প্রচার কার্য কিছু ব্যাহত হচ্ছে। প্রভুপাদ রাজি হয়েছিলেন যে ব্রহ্মানন্দ যেন তার কর্তব্য সম্পাদন করতে সেখানে ফিরে যান। দেখুন প্রভুপাদের এক একজন শিষ্যগুলি কিরকম প্রভুপাদের প্রতি একনিষ্ঠ ছিল। আবার ছিল প্রভুপাদকে বোম্বাইয়ের জন্য একজন নতুন অধ্যক্ষ মনোনয়ন করতে হয়েছিল এবং এবার তিনি গিরিরাজ নামক এক যুবক ব্রহ্মচারীকে সেই কাজের ভার অর্পণ করলেন। গিরিরাজ ছিল বোম্বাইয়ের মুখ্য প্রচারক এবং আজীবন সদস্য সংঘের কাজে বিশেষ পারদর্শী ছিল। প্রভুপাদ বিবেচনা করেছিলেন যে বোম্বাইয়ের পরিচালনার মুখ্য কর্তব্য হচ্ছে দান সংগ্রহ করা এবং আজীবন সদস্য সংগ্রহ। গিরিরাজ যেহেতু সেই কাজে অত্যন্ত পারদর্শী, তাই যদিও সে অল্প বয়সী এবং অনভিজ্ঞ, তবুও সেই হচ্ছে সবচাইতে উপযুক্ত। প্রপাত পূর্বেই দেখেছিলেন যে অত্যন্ত গিরিরাজ হচ্ছে অত্যন্ত সরল ও অনুগত এবং হরেকৃষ্ণ ল্যান্ডের উন্নয়নের কাজে তাকে সাহায্য করতে সম্পূর্ণভাবে আত্মনিবেদিত। শিল প্রভুপাদ যখন বোম্বাইতে ছিলেন তখন হ্যান্স কিলম্যান নামক হল্যান্ড দেশীয় একজন যুবক আর্কিটেক্ট তার ভাষণ শুনতে আসে এবং কৃষ্ণ ভাবনামৃতের প্রতি আকৃষ্ট হয়। শিল প্রভুপাদের প্রেরণায় হান্স কৃষ্ণভক্ত পরিণত হয় এবং বোম্বাইয়ের হরেকৃষ্ণ নগরী তৈরির কাজে সাহায্য করতে শুরু করে। শিল প্রভুপাদের পরিচালনায় হান্স তৎকালীন মন্দিরের আর্কিটেকচারাল ড্রয়িং করতে শুরু করেন। দেখুন ভগবান কিভাবে ভক্তকে সহযোগিতা করে। শিল প্রভুপাদ গিরিরাজ এবং অন্যদের বলেছিলেন যে তাদের মন্দির তৈরির জন্য ৬৬ লক্ষ টাকা জোগাড় করতে হবে। তখনকার সময়ে ভাবুন, ভক্তদের কোনো ধারণাই ছিল না তার এক অংশ তারা কিভাবে জোগাড় করবে। কিন্তু প্রভুপাদ তাদের কয়েকটি উপায় বলেছিলেন। তিনি তাদের বলেছিলেন ভ্যাট নামা প্রথায় প্রতিপত্তিশালী লোকদের কাছে মন্দিরের অতিথিশালার ঘর বিক্রি করতে, যার ফলে তারা সারা জীবন সেই ঘরটি ব্যবহার করতে পারবে। এছাড়া আরো অন্যান্য উপায়ের কথাও তিনি বলেছিলেন। তবুও তৎক্ষণাৎ যেটা তাদের করণীয় ছিল তা হচ্ছে সেই জমিটি জোগাড় করা। জমিটির অধিকার তারা ইতিমধ্যেই স্থাপন করেছে, কিন্তু যেখানে বাড়ি তৈরির কাজে শুরু করতে হলে দলিল পত্র পেতে হবে। যেহেতু শ্রীযুক্ত অ্যান দলিল হস্তান্তর করার জন্য যে টাকাটি নির্ধারিত হয়েছিল সেই টাকার বেশি টাকা ইতিমধ্যে পেয়ে গেছেন, তাই প্রভুপাদ গিরিরাজকে বলেন তাকে চাপ দিতে, যাতে তিনি লিখিত চুক্তি অনুসারে দলিলটি তাদের দেয়। দেখুন কি পরিস্থিতি। জড় প্রকৃতিতে পারমাত্মিক দৃষ্টিভঙ্গি আরোপ করার এক অদ্ভুত ক্ষমতা ছিল প্রভুপাদের ছিল। তিনি জড় পদার্থকে চিন্ময় শক্তিতে রূপান্তরিত করতে পারতেন, যার ফলে সাধারণ মানুষও চেতনের বাস্তবতা উপলব্ধি করতে পারত। সেটি ছিল প্রভুপাদের নিরন্তর প্রচেষ্টা। পরমাত্মবাদীরা সাধারণত আধ্যাত্মিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ার ভয়ে জড় বিষয়ের সংস্পর্শে আসতে ইতস্তত করে। তাই বেদের নির্দেশ দেওয়া হয়েছে পরমাত্মবাদীরা যেন ধন সম্পদ এবং বিষয়ের সংস্পর্শ বর্জন করে। কিন্তু শিল প্রভুপাদ ছিল রূপ গোস্বামীর শিক্ষা অনুসারে সমস্ত জড় বিষয়কে কৃষ্ণ সেবার অনুকূল বলে গ্রহণ করেছিলেন। এই তত্ত্ব অনুসরণ করে সুদক্ষ ভক্ত আপাত দৃষ্টিতে জড়জগতের সংস্পর্শে থেকেও সর্বদাই পারমাত্মিক স্তরে অধিষ্ঠিত থাকেন। এ ধরনের ভক্তের কাছে কোনো কিছুই জড় নয়। বুঝতে পেরেছেন? প্রভুপাদ শিখাচ্ছে অর্থগুলিকে আমরা কিভাবে ভগবানের সেবায় লাগাবো, সেটা প্রভুপাদ আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। প্রভুপাদের এই কঠিন সংগ্রামে কিভাবে তিনি প্রত্যেকটা স্থানগুলি, বৃন্দাবন, তারপর মুম্বাই, মায়াপুর, আবার বিদেশে, সবগুলি কি করে ব্যালেন্স করেছেন, সেটাই আমাদেরকে সবচাইতে বেশি অনুপ্রেরণা প্রদান করেছে। এখান থেকে আমাদেরকে আরো বেশি বেশি অনুপ্রেরণা নিতে হবে। আমরা তো একটুখানি মন্দির করতে ভয় পেয়ে যাই, কিন্তু প্রভুপাদ কিরকম
সাহস করে এগিয়েছে ভাবুন। ৬৬ লক্ষ টাকা লাগবে তখনকার সময়, আর এখনকার সময়ে এটা আহ, কত কোটি টাকা হবে ভাবুন। কিন্তু প্রভুপাদের মনোবল কিরকম ছিল। ওকে, এখান থেকে আমাদের উৎসাহ নিতে হবে, প্রসারের জন্য উৎসাহ নেওয়া উচিত। ওকে, বৈশ্য প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। বৈষ্ণব বৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে।